Physical properties of alcohols and phenols. The physical property বলতে দুটো মেন প্রপার্টি আমরা পড়বো, সেটা হচ্ছে সলিবিলিটি দ্রাব্যতা আর বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক। তাহলে প্রথমে আসছি অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টি। অ্যালকোহলের দ্রাব্যতা বা সলিবিলিটি। অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা জানি আর ও এইচ, এটা অ্যালকোহল। আর ও এইচ হচ্ছে অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টি। এইখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ওএইচ যেটাকে বলা হয় পোলার পার্ট, ধ্রুবীয়, আর একটা আছে আর, এটা নন পোলার পার্ট, অধ্রুবীয়। অর্থাৎ এইটা ওয়াটারকে ভালোবাসে, হাইড্রোফিলিক পার্ট, এটা হাইড্রোফোবিক পার্ট। হাইড্রোফোবিক তার মানে যদি কোনো অ্যালকোহলের এই গ্রুপটা বড় হয়, লার্জ হয়, তাহলে সে জলকে ভালোবাসবে না, জলে দ্রবীভূত হতে চাইবে না, যদি এই পার্টটা বড় হয়, লার্জ হয়। আর যদি এটা ছোট হয় তাহলে এই পার্টটার জন্য সে ওয়াটারে ডিজলভ হয়ে যাবে। আচ্ছা, মেনলি ওয়াটারে ডিজলভ হবে অ্যালকোহল যাদের মলিকুলার ওয়েট কম, লো মলিকুলার ওয়েট, যাদের আণবিক ভর কম। এক্সাম্পল, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। মানে কার্বন আপ টু 4 কার্বন আছে এরকম যদি অ্যালকোহল হয়, মিথানল, ইথানল, প্রোপানল বা বিউটানল, তারা ওয়াটারে সলিউবল হবে। সলিউবল, ওয়াটারে দ্রাব্য, জলে দ্রাব্য। কিন্তু নাম্বার অফ কার্বন যদি মোর দেন, নাম্বার অফ কার্বন মোর দেন 4 হয়ে যায়, তাহলে সলিউবিলিটি ডিক্রিজ করতে শুরু করে, দ্রাব্যতা কমতে শুরু করে। ইন ওয়াটার, জলে দ্রাব্যতা কমতে শুরু করে, এই পয়েন্টটা মনে রাখবে। তাহলে আমি দেখছি পোলার পার্টটা থেকে যদি নন পোলার পার্টটা বড় হতে শুরু করে, নাম্বার অফ কার্বন যদি বাড়তে শুরু করে, তাহলে নন পোলার পার্ট বা হাইড্রোফোবিক পার্টটা বাড়তে শুরু করবে, সলিউবিলিটি কমতে শুরু করবে। কিন্তু যদি নাম্বার অফ কার্বন 4 পর্যন্ত থাকে তাহলে এরা ওয়াটারে ডিজলভ হয়ে যায়, যে কোনো অনুপাতে ডিজলভ হয়ে যায়। কিন্তু যদি এই পার্টটা বড় হতে শুরু করে তাহলে ডিজলভ হবে না। যেমন যদি তোমার এরকম একটা কম্পাউন্ড থাকে যেখানে নাম্বার অফ কার্বন 10টা আছে, এই যে পার্টটা আছে আমি আন্ডারলাইন করছি, এই পার্টটা হাইড্রোফোবিক পার্ট, তাহলে কি হবে, এটা ওয়াটারে ডিজলভ হবে না, সলিউবল হবে না, ওয়াটার ইনসলিউবল হয়ে গেল। এরকম নাম্বার অফ কার্বন যদি বেশি হয়। আচ্ছা, ওয়াটারে ডিজলভ হওয়ার জন্য মেন রিজনটা শুনে নাও। ওয়াটারে ডিজলভ হবে যদি হাইড্রোজেন বন্ডিং করে, তাহলে কেউ যদি হাইড্রোজেন বন্ডিং করে ওয়াটারের সাথে, তাহলে সেটা ওয়াটারে ডিজলভ হবে উইথ H2O সলিউবল ইন ওয়াটার। তাহলে অ্যালকোহল তো ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং করে,
এটা হবে না ওয়াটার মলিকিউল H2O, এই অ্যালকোহলের সাথে হাইড্রোজেন বন্ডিং করলো, এরকমভাবেও করতে পারে, আবার এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বন্ডিং করতে পারে। তাহলে দেখো হাইড্রোজেন বন্ডিং করছে। অ্যালকোহল যদি হাইড্রোজেনের ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং করে তাহলে সলেবল হবে, কিন্তু শর্তটা কি, এই পার্টটা যদি ছোট হয় তাহলে সলেবল হবে, এই পার্টটা যদি বড় হতে শুরু করে তাহলে সলিবিলিটি কমে যাবে, ডিক্রিজ হয়ে যাবে সলিবিলিটি, দ্রাব্যতা হ্রাস পেয়ে যাবে। তাহলে সাধারণত যদি 4টে কার্বন পর্যন্ত থাকে তাহলে ওয়াটারে ডিজলভ হয়ে যাবে খুব ইজিলি, কিন্তু যদি হাইড্রোফোবিক পার্টটা বড় হতে শুরু করে, নাম্বার অফ কার্বন বাড়তে শুরু করে, তাহলে সলিবিলিটি কমতে শুরু করবে। তাহলে ওয়াটারের সলিবিলিটি জেনে নিলাম আমি, অ্যালকোহলের যে কোনো অ্যালকোহলে ওয়াটারের সলিবিলিটি কেমন হবে। আর একটা জিনিস, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে নাম্বার অফ কার্বন 4 আছে কিন্তু যদি লং চেনে থাকে, এরকম ভাবে আছে কেন, যেটাকে বলছি আমরা এন বিউটাইল অ্যালকোহল বা এন বিউটানল। এন বিউটাইল অ্যালকোহল যদি থাকে, স্ট্রেট চেনে থাকে, লং চেনে থাকে কার্বনগুলো, তাহলে সলিবিলিটি কম হবে, কারণ এই যে পার্টটা আছে অনেকটা এরিয়া জুড়ে আছে, অনেকটা বড় এরিয়া জুড়ে আছে এটা, সেই জন্য এর সারফেস এরিয়া অনেক বেশি আছে, তাই সলিবিলিটিটা কম হবে। ওয়াটার সলেবল বাট সলিবিলিটি কম। 100 গ্রাম জলে 7.9 গ্রাম ডিজলভ হয়, 100 গ্রাম ওয়াটারে 7.9 গ্রাম ডিজলভ হয়। এবার আমি যদি এই লং চেনটাকে ব্রাঞ্চ করতে শুরু করি, ব্রাঞ্চিং, যেমন আমি এরকম করে দিলাম, আমি কার্বনগুলো শুধু লিখছি, হাইড্রোজেনগুলো লিখছি না, হাইড্রোজেনগুলো লিখতে হবে। তাহলে দেখো এখান থেকে এটা ব্রাঞ্চিং হয়ে গেছে, মানে এই সারফেস এরিয়াটা কমে গেছে, সারফেস এরিয়া এইদিকে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। সারফেস এরিয়া ডিক্রিজ হচ্ছে। এর সলিবিলিটি যেমন 7.9 গ্রাম পার 100 গ্রাম, 7.9 গ্রাম। এর সলিবিলিটি সারফেস এরিয়া এদিকে কমছে, তো এর সলিবিলিটি কিন্তু বেড়ে গেল 10.0 গ্রাম পার 100 গ্রাম। 100 গ্রাম ওয়াটারে 10.0 গ্রাম ডিজলভ হয়ে যাচ্ছে, মানে বেশি ডিজলভ হচ্ছে। যদি আরও ব্রাঞ্চিং হয়, যদি এরকম টার্সিয়ারি বিউটাইল গ্রুপ হয়ে যায়, টার্সিয়ারি বিউটাইল, এটা কি হয়, 100% নয়, ইনফিনিটি ডিজলভ হয়, যত দেবে, যত গ্রাম দেবে তত গ্রাম ডিজলভ হয়ে যাবে। এখানে সলিবিলিটি বা দ্রাব্যতাটা বইতে দেখবে লেখা আছে ইনফিনিটি। এর আগে আর একটা আছে, আমি দেখাইনি সেটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল। সেকেন্ডারি বিউটাইলে আরও একটু বাড়বে। তাহলে যত ব্রাঞ্চিং হচ্ছে সলিবিলিটি ইনক্রিজ করছে, এইদিকে সলিবিলিটি ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং ব্রাঞ্চিং। তাহলে দ্রাব্যতা কি দেখতে পাচ্ছি, যত তোমার ব্রাঞ্চিং হবে তাহলে কি হবে, এই এরিয়াটা, সারফেস এরিয়াটা কমতে শুরু করবে। সারফেস এরিয়া যদি কমতে শুরু করে তাহলে হাইড্রোজেন বন্ডিংটা ভালো হবে, মানে হাইড্রোফোবিক পার্টটা ছোট হচ্ছে বলে। তাহলে এটা সলিবিলিটি হলো। আর একটা পয়েন্ট এখানে বলতে হবে সলিবিলিটি দিয়ে, জায়গায় পেজেই আমি বলবো, যদি নাম্বার অফ ওএইচ গ্রুপ ইনক্রিজ করে, নাম্বার অফ ওএইচ গ্রুপের উপরেও সলিবিলিটি নির্ভর করে। যেমন একটা কম্পাউন্ড আছে যেখানে নাম্বার অফ কার্বন অনেক বেশি আছে, যেখানে কার্বন হচ্ছে 6টা, না এই কম্পাউন্ডটা যেটা গ্লুকোজ বলছি, নাম্বার অফ কার্বন 6টা আছে, মলিকুলার ওয়েট 180, নাম্বার অফ কার্বন অনেক বেশি, কিন্তু ওএইচ গ্রুপ দেখতে পাচ্ছি 5খানা ওএইচ গ্রুপ আছে। এটা কমপ্লিটলি ওয়াটার সলেবল, যত খুশি তুমি ওয়াটারে দেবে তত ডিজলভ হবে। তার মানে নাম্বার অফ ওএইচ যেহেতু বেড়ে গেছে,
তাই সলিবিলিটি বেড়ে যাচ্ছে। কেন? নাম্বার অফ ওইচ যদি বাড়ে তাহলে হাইড্রোজেন বন্ডিং বাড়বে, হাইড্রোজেন বন্ডিং যত বাড়বে ওয়াটারের সাথে তত বেশি সলেবল হবে। তাহলে যদি ওইচের নাম্বার যদি বৃদ্ধি পায় তাহলে সলিবিলিটি বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো তোমার মাথায় থাকবে। 1 নাম্বার পয়েন্ট কি বললাম, মলিকুলার ওয়েট যদি লো হয় তাহলে ডিজলভ হবে ওয়াটারে, কারণ কি হাইড্রোফোবিক পার্টটা ছোট হবে। যদি হাইড্রোফোবিক পার্টটা লার্জ হয়ে যায় তাহলে সলিবিলিটি ডিক্রিজ করবে ওয়াটারে। আর কি বললাম, যেমন এখানে নাম্বার অফ কার্বন বেশি হয়ে গেছে, 10টা আছে, তাহলে ইনসলেবল ইন ওয়াটার, এটা ইনসলেবল। অদ্রাব্য। কেন সলেবল হয়? কারণ হাইড্রোজেন বন্ডিং করে ওয়াটারের সাথে, তাই সলেবল হয়। যে কোনো কম্পাউন্ড যদি হাইড্রোজেন বন্ডিং করে ওয়াটারের সাথে তাহলে সেটা ডিজলভ হয়ে যায়। হাইড্রোজেন বন্ডিং যদি না করে ডিজলভ হবে না, বা হাইড্রোজেন বন্ডিংয়ে যদি বাধা হয় তাহলে ডিজলভ হবে না। আর কি দেখলাম, যদি নাম্বার অফ কার্বন সেম আছে, ব্রাঞ্চিং যদি হয় সারফেস এরিয়া কমবে, ব্রাঞ্চিং হলে সারফেস এরিয়া কমবে। সারফেস এরিয়া যদি কমে তাহলে ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিংটা করতে পারবে, ডিজলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ওয়াটার সলিবিলিটি অ্যালকোহলের। আচ্ছা, যেহেতু এটা অর্গানিক একটা কম্পাউন্ড, অ্যালকোহল আর অর্গানিক স্পেসিস, তাহলে অর্গানিক স্পেসিস থাকলে অর্গানিক সলভেন্ট বা নন পোলার সলভেন্টে খুব ভালো ডিজলভ হয়। নন পোলার সলভেন্টে ডিজলভ হয়ে যায়, মানে ইথারে ডিজলভ হবে, অ্যালকিল হ্যালাইডে ডিজলভ হবে, আরএক্সে ডিজলভ হবে, এগুলোতে অ্যালকেনে ডিজলভ হবে। অ্যালকোহলগুলো নন পোলার সলভেন্টেও ডিজলভ হয়ে যায়, খুব ইজিলি ডিজলভ হয়ে যায় যদি হাইড্রোফোবিক পার্টটা বড় হয়। তাহলে এটা হলো সলিবিলিটি। বয়লিং পয়েন্ট অফ অ্যালকোহল। দেখো, অ্যালকোহলে আমি আবার গ্রুপটা লিখছি, অ্যালকোহলে এই গ্রুপটা থাকে ROH। এই ROH গ্রুপটা দেখো, একটা অ্যালকোহল নিজেদের মধ্যেই হাইড্রোজেন বন্ডিং করে। তাহলে একটা অ্যালকোহল মলিকিউল আর একটা অ্যালকোহল মলিকিউলের মধ্যে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং করছে। তাহলে কি হবে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করলে অ্যাসোসিয়েশন হয়। অ্যাসোসিয়েশন মানে কি, সংযোজিত হয়ে যায়, অনেকগুলো অণু এক জায়গায় জড়ো হয়ে যায়। অ্যাসোসিয়েশন যদি হয় তাহলে ইফেক্টিভ মলিকুলার ওয়েট ইনক্রিজ করে যায়, কার্যকারী আণবিক ভর। ইফেক্টিভ মলিকুলার ওয়েট ইনক্রিজ করে। আচ্ছা, বয়লিং পয়েন্ট কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে 1 নাম্বার প্রপোর্শনাল মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট যদি বাড়ে তাহলে বয়লিং পয়েন্ট বাড়বে। আচ্ছা, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন মানে অ্যাট্রাকশন বাড়লে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বলতে পারি, আর অ্যাট্রাকশন বলতে পারি। অ্যাট্রাকশন যত বাড়বে মলিকুলগুলো নিজেদের মধ্যে সংযোজিত বা কাছাকাছি চলে আসবে, একে হিট করে বয়েল করতে বেশি টেম্পারেচার লাগবে। আর কার উপর ডিপেন্ড করে? হাইড্রোজেন বন্ডিং এর উপর ডিপেন্ড করে। যত বেশি হাইড্রোজেন বন্ডিং হবে তত বেশি অ্যাসোসিয়েশন হবে, সংযোজিত হবে, কাছাকাছি থাকবে, তাদেরকে বয়েল করে ভেপারে নিয়ে যেতে বেশি টেম্পারেচার লাগবে। তাহলে এই পয়েন্টগুলোর উপর কিন্তু বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে। এবার দেখো, অ্যালকোহলের সাথে আর একটা অ্যালকোহল মলিকিউল, আবার এর সাথে আবার একটা অ্যালকোহল মলিকিউল, এরকম অ্যাসোসিয়েশন হতেই থাকে। তাহলে কি হবে, ইফেক্টিভ মলিকুলার ওয়েটটা বেড়ে যাবে, কার্যকারী আণবিক ভরটা বেড়ে যাবে, কারণ অনেকগুলো অণু একসাথে সংযোজিত হচ্ছে, ওয়েট বেড়ে যাবে। আর কি, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে।
তাহলে বয়লিং পয়েন্ট বেশি হয়ে যাবে। তাই অ্যালকোহলগুলোর বয়লিং পয়েন্ট বেশি হয়। যদি মলিকুলার ওয়েট আমি কম্পেয়ার করি, প্রায় নিয়ার অ্যাবাউট সেম মলিকুলার ওয়েট, ইথারের এক্সাম্পল CH3OCH3, ডাইমিথাইল ইথার। যদি মলিকুলার ওয়েট আমি এটা চেক করি তাহলে 46, দুটো কার্বন, 6টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন। আচ্ছা, ইথাইল অ্যালকোহল, একটা অ্যালকোহল লিখছি, CH3CH2OH, এরা পরস্পর আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার, এরও মলিকুলার ওয়েট সেম, মলিকুলার ফর্মুলা আর মলিকুলার ওয়েট সেম। অ্যালকোহল হচ্ছে ইথাইল অ্যালকোহল আর ইথার হচ্ছে ডাইমিথাইল ইথার। আর অ্যালকেন নিয়ার অ্যাবাউট সেম ফর্মুলা, CH3CH2CH3, মলিকুলার ওয়েট 44। এই যে যদি আমি বয়লিং পয়েন্ট চেক করি তাহলে অ্যালকোহলের বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে, হাই। মলিকুলার ওয়েট প্রায় দেখো সেম, প্রায় সেম, তাহলে বয়লিং পয়েন্ট মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করে। কিন্তু যদি মলিকুলার ওয়েট সেম থাকে তাহলে আমি বাকি ফ্যাক্টরগুলো দেখব, তখন হাইড্রোজেন বন্ডিং দেখব, কে হাইড্রোজেন বন্ডিং করে, শুধু অ্যালকোহল হাইড্রোজেন বন্ডিং করে। ইথারও হাইড্রোজেন বন্ডিং করে না, অ্যালকোহলও হাইড্রোজেন বন্ডিং করে না। ইথারে কি ফোর্স কাজ করে, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট একটু বেশি আছে, কিন্তু কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না। এখানে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না। এর বয়লিং পয়েন্ট হচ্ছে 78.7 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ইথার, ডাইমিথাইল ইথার আর প্রোপেন, এরা তো সেম, প্রায় সেম মলিকুলার ওয়েট আছে, প্রায় সেম, কিন্তু এদের বয়লিং পয়েন্ট অনেক কম। এরা তো ন্যাচুরালি তোমার সলভেন্ট বা লিকুইড স্টেটে থাকে না। যেমন এর হচ্ছে -24.9 ডিগ্রি সেন্টিগ্রেড, আর অ্যালকেন বা প্রোপেনের হচ্ছে -42 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছো কত লো, নেগেটিভে চলে গেছে। তাহলে সেম মলিকুলার ওয়েট কিন্তু বয়লিং পয়েন্ট ইথাইল অ্যালকোহলে ভেরি হাই, 78.7 ডিগ্রি সেন্টিগ্রেড, বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিং এর জন্যই এত বেশি মলিকুলার বয়লিং পয়েন্ট এর হয়ে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন বন্ডিং এর উপর কিন্তু বয়লিং পয়েন্ট অনেক বেশি ডিপেন্ড করে। কিন্তু যদি আমার নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং এর উপর দেখি, না এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, CH2OH, CH2OH, এটা নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারল বা প্রোপেন 1,2,3 ট্রাইঅল, 1,2,3 ট্রাইঅল। তাহলে এটার নাম গ্লিসারল। এখানে কটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে পার মলিকিউল? 3টে হাইড্রোজেন বন্ডিং হতে পারে, কারণ 3টে OH গ্রুপ আছে। এখান থেকে আমি একটা গ্রুপকে, OH গ্রুপকে, হাইড্রোজেনকে সরিয়ে একটা ইথাইল গ্রুপ দিয়ে দিলাম, তাহলে কি হলো, একটা OH কমে গেল, নাম্বার অফ OH ডিক্রিজ করে গেল। এটা নাম হচ্ছে মোনো ইথাইল গ্লিসারল। এটা নাম গ্লিসারল, এটা নাম হচ্ছে মোনো ইথাইল গ্লিসারল। একটা ইথাইল গ্রুপ ঢুকেছে, মোনো ইথাইল। আচ্ছা, আমি কি করলাম, আর একটা ইথাইল গ্রুপ প্রবেশ করিয়ে দিলাম, আর একটা H কে সরিয়ে। এটা নাম হচ্ছে ডাই ইথাইল গ্লিসারল। এটা মোনো ইথাইল গ্লিসারল, এটা ডাই ইথাইল গ্লিসারল। এটা একটা C2H5 আছে, এখানে দুটো C2H5। তাহলে আমি যদি বলি নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং সব থেকে বেশি কোথায় হবে? 3টে হাইড্রোজেন OH আছে, তাই 3টে হাইড্রোজেন বন্ডিং হবে পার মলিকিউল। এখানে হাইড্রোজেন বন্ডিং এর নাম্বার 2 হয়ে গেল, এখানে হাইড্রোজেন বন্ডিং 1 হয়ে গেল। বয়লিং পয়েন্ট প্রচুর কমে যায়। এর হচ্ছে 290 ডিগ্রি সেন্টিগ্রেড বয়লিং পয়েন্ট, এর হচ্ছে 230 ডিগ্রি সেন্টিগ্রেড বয়লিং পয়েন্ট, 40 ডিগ্রি কমে গেল, 190 ডিগ্রি সেন্টিগ্রেড বয়লিং পয়েন্ট হয়ে গেল।
তাহলে দেখো এইদিকে হাইড্রোজেন বন্ডিং, নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং ডিক্রিজ করছে, কমে যাচ্ছে, তাহলে বয়লিং পয়েন্টও ডিক্রিজ করছে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে হাইড্রোজেন বন্ডিং যদি কমে যায়, নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং, তাহলে অ্যাট্রাকশন কমে গেল, অ্যাসোসিয়েশন কমে গেল, বয়লিং পয়েন্ট কমে যাবে। ঠিক আছে? তাহলে আর একটা পয়েন্ট আছে, এটা ওইখানে এটাও বলে দিই, যে নাম্বার অফ কার্বন হাইড্রোজেন বা মলিকুলার ওয়েট সেম, মানে আইসোমার। এইটা আছে CH3 CH2 CH2 CH2OH, N বিউটাইল অ্যালকোহল, CH3 হোল টু না লিখে এরকম করে লিখি, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে N বিউটাইল অ্যালকোহল, এটা আইসো বিউটাইল অ্যালকোহল। এইখানে কি আছে দেখো, এইখানে সারফেস এরিয়া অনেক বেশি, লার্জার সারফেস এরিয়া, এখানে সারফেস এরিয়া কমে গেছে, ব্রাঞ্চিং হয়ে গেছে এখানে। সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহলে আরো কি হলো, আর একটা ব্রাঞ্চিং হয়ে গেল। সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল হয়েছে। টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহলে এই গ্রুপটা আরো ছোট হয়ে গেল, বা ব্রাঞ্চিং বেড়ে গেল। আমি বলতে পারি এইদিকে ব্রাঞ্চিং ইনক্রিজ করছে, ব্রাঞ্চিং ইনক্রিজ করছে, ব্রাঞ্চিং ইনক্রিজ। যদি ব্রাঞ্চিং ইনক্রিজ বা লার্জার গ্রুপ, বড় গ্রুপ হচ্ছে, এই লম্বার থেকে কি হচ্ছে, বড় বাল্কি গ্রুপ হয়ে যাচ্ছে। যদি বাল্কি গ্রুপ হয়, বড় গ্রুপ হয়, তাহলে স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে, স্টেরিক হিন্ড্রেন্স ইনক্রিজ করবে। ব্রাঞ্চিং যত ইনক্রিজ করবে, স্টেরিক হিন্ড্রেন্স তত ইনক্রিজ করবে। স্টেরিক হিন্ড্রেন্স মানে জানি বাধা বেশি হবে। কিসে বাধা হবে? হাইড্রোজেন বন্ডিং ফরমেশনে বাধা হবে। তাহলে হাইড্রোজেন বন্ডিং ফরমেশন ডিক্রিজ করে যাচ্ছে। কি বললাম ভালো করে বুঝবে। যত তোমার ব্রাঞ্চিং হচ্ছে, নাম্বার অফ কার্বন ব্রাঞ্চ হচ্ছে, তত বড় বাল্কি গ্রুপ হচ্ছে। আর গ্রুপটা যদি বড় হয়ে যায়, এই যে আর ও এইচ, এই গ্রুপটা যদি বড় হয়ে যায়, এই গ্রুপটা, তাহলে এই গ্রুপটা আর একটা গ্রুপের সাথে যখন বন্ডিং করতে যাবে, হাইড্রোজেন বন্ডিং, এদের মধ্যে যেহেতু রিপালসান হবে, বড় বড় গ্রুপে রিপালসান হবে, স্টেরিক হিন্ড্রেন্স হবে, সেই জন্য এই হাইড্রোজেন বন্ডিং ফরমেশনটা কমে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। হাইড্রোজেন বন্ডিং তৈরি করা প্রবণতা কমে যাবে, প্রবাবিলিটি কমে যাবে। তা মানে কি, সারফেস এরিয়া যদি কমতে শুরু করে, ব্রাঞ্চিং যদি বেশি হয়, বাল্কি গ্রুপ যদি হয়, তাহলে হাইড্রোজেন বন্ডিং ফরমেশনটা কমে যাবে, বয়লিং পয়েন্ট ডিক্রিজ করে যাবে, বয়লিং পয়েন্ট ডিক্রিজ করে যাবে। তাই সলিবিলিটির সাথে এখানে কোনো রিলেশন নেই, বয়লিং পয়েন্ট ডিক্রিজ করবে, বিপি ডিক্রিজ করবে। কোশ্চেনটা তবে ভালো ছিল তোমার, যে যদি ব্রাঞ্চিং হয় স্যার, সলিবিলিটি ইনক্রিজ করে। সলিবিলিটি মানে কি, এই কম্পাউন্ড অ্যালকোহলের সাথে ওয়াটারের হাইড্রোজেন বন্ডিং, এইখানে ওয়াটারে কোনো বাল্কি গ্রুপ নেই দেখো, তাই এখানে যতই ব্রাঞ্চিং হোক না কেন, এখানে স্টেরিক হিন্ড্রেন্সের ব্যাপার নেই। কিন্তু এইখানে যদি ব্রাঞ্চিং হয়, তাহলে স্টেরিক হিন্ড্রেন্স হবে।
বয়লিং পয়েন্ট মানে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, আর সলিবিলিটি মানে ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং। তাই সলিবিলিটির সাথে এখানে বয়লিং পয়েন্টের কোনো রিলেশন নেই। এখানে কি বললাম, যদি ব্রাঞ্চিং ইনক্রিজ করে তাহলে স্টেরিক হিন্ড্রেন্স ইনক্রিজ করবে, হাইড্রোজেন বন্ডিং ফরমেশন ডিক্রিজ করবে, বয়লিং পয়েন্ট ডিক্রিজ করবে। এই পয়েন্টটা এখানে জায়গা ছিল না, নাহলে পরপর বলতাম। তাহলে কি দেখতে পারলাম, ব্রাঞ্চিং যদি বেশি হয় তাহলে স্টেরিক হিন্ড্রেন্স বেশি হবে, স্টেরিক হিন্ড্রেন্স যদি বেশি হয় হাইড্রোজেন বন্ডিং কমবে, ডিক্রিজ করবে। আর হাইড্রোজেন বন্ডিং যদি ডিক্রিজ হয় ফরমেশন, তাহলে বয়লিং পয়েন্ট ডিক্রিজ হবে। ঠিক আছে, ব্রাঞ্চিং ইনক্রিজ, স্টেরিক হিন্ড্রেন্স ইনক্রিজ, হাইড্রোজেন বন্ডিং ডিক্রিজ, বয়লিং পয়েন্ট ডিক্রিজ। আর নাম্বার অফ হাইড্রোজেন দিয়ে বলেই দিলাম, যদি OH এর নাম্বার বাড়ে তাহলে বাড়বে। এটা হয়ে গেল অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টি। এবার আসছি ফেনলের ফিজিক্যাল প্রপার্টি। প্রথমে বলি ফেনলের একটা টিপিক্যাল অর্ডার আছে, টিপিক্যাল ওডার, ODOUR, গন্ধ। ফেনলের একটা বিশেষ গন্ধ আছে যাকে ফেনোলিক অর্ডার বলা হয় বা ফেনোলীয় গন্ধ বলা হয়। এটা তুমি নিজে স্মেল না করলে বুঝতে পারবে না, ফেনোলিক অর্ডার বলা হয়, ফেনোলীয় গন্ধ। যেটা আমাদের নার্ভাস সিস্টেমের ওপর বা কোনো অ্যানিম্যাল থাকে, যেমন সাপের নার্ভাস সিস্টেমের উপর একটা ইফেক্ট ফেলে। সেই জন্য কি হয়, ফেনলের গন্ধতে বা কার্বলিক অ্যাসিডের গন্ধতে সাপ বা এই জাতীয় কোনো অ্যানিম্যাল থাকলে, সে অ্যানিম্যাল বলবো না, কি বলবে, অ্যানিম্যালই বলবে, সেগুলো এই গন্ধতে পালিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আর একটা পয়েন্ট ফিজিক্যাল প্রপার্টির খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে কোশ্চেন দেয়, স্টার দিয়ে রাখবে। ফেনলকে যদি তুমি অনেকদিন বায়ুতে, এয়ারে বা লাইটের প্রেজেন্সে রেখে দাও, আলো, বায়ু এবং আলো, এয়ার এবং লাইটের প্রেজেন্সে রেখে দাও, তাহলে ফেনলের কালারটা ডার্ক ব্রাউন কালার বা বাদামি বর্ণ হয়ে যায়, ব্রাউন কালার হয়ে যায়, ব্রাউন কালার। প্রথমে লাল পিঙ্ক কালার হয়, তারপরে ব্রাউন কালার হয়ে যায় এয়ারে আর আলোর প্রেজেন্সে যদি রেখে দাও। সেই জন্য ফেনলকে ভালো করে এয়ার টাইট করে কালো বোতলে রাখা হয়। তুমি যদি ল্যাবরেটরিতে দেখবে ফেনল একটা কালচে বা বাদামি বর্ণের বোতলে রাখা হয়, কালচে বোতলে রাখা হয়, আর কি এয়ার টাইট করে রাখা হয় যাতে অক্সিজেন বা এয়ার প্রবেশ করতে না পারে। যদি এয়ার বা অক্সিজেন প্রবেশ করে যায় আর লাইট যদি থাকে, তাহলে কি হয়, ফেনলের কালারটা প্রথমে গোলাপি লাল হয়ে যায়, রেডিশ পিঙ্ক কালার হয়, তারপরে ব্রাউন কালার হয়ে যায়। এটা কেন হয়, কারণ ওই যে ফেনল আছে সে এয়ারের প্রেজেন্সে আর লাইটের প্রেজেন্সে অক্সিডাইজ হয়ে যায়, এয়ার আর লাইটের প্রেজেন্সে অক্সিডাইজ হয়ে যায়, যে একটা কম্পাউন্ড ফর্ম করে, সেটা হচ্ছে প্যারাবেনজোকুইনন। ফেনল কি হয়, এয়ারের প্রেজেন্সে অক্সিডাইজ হয়ে যায়, প্যারাবেনজোকুইনন বলে এরকম একটা কম্পাউন্ড ফর্ম করে, পি বেনজোকুইনন। এই প্যারাবেনজোকুইনন কি করে, ফেনলের সাথে একটা জুতো যৌগ তৈরি করে। এরকম একটা কম্পাউন্ড ফর্ম করে, অ্যাডাক্ট ফর্ম করে।
মাঝে প্যারাবেঞ্জো কুইনন আছে, আর দুদিকে দুটো ফেনল আছে। এই যে কম্পাউন্ডটা, এটা ফেনোকুইনন বলে নাম, ফেনোকুইনন। NQUINONE, কুইনন, ফেনোকুইনন। এটা লাল রঙের একটা যৌগ, যেটা পরবর্তীকালে ব্রাউন কালার হয়ে যায়। তাহলে পরীক্ষায় তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ফেনলকে বায়ুতে রেখে দিলে বাদামি বর্ণ হয়ে যায় কেন, বলতে পারবে? ফেনলকে বায়ুতে রেখে দিলে বা ফেনলকে দীর্ঘদিন এয়ার এবং লাইটের প্রেজেন্সে রেখে দিলে সেটা বাদামি বর্ণের হয়ে যায় কেন, এরকম কোশ্চেন দিতে পারে। আর কি বয়লিং পয়েন্ট আর সলিবিলিটি বলে দিই। বয়লিং পয়েন্ট প্রথমে জেনে নাও, বয়লিং পয়েন্ট আগে বলে দিই। বিপি, ফেনলেও হাইড্রোজেন বন্ডিং হয়, হ্যাঁ হবে, এটা তো ফেনল। তাহলে ফেনল আবার নিজেদের মধ্যে অ্যাসোসিয়েশন হয়ে যাবে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে। যেমন যদি এরকম করে দেখায় C6H5, এরকম করে অ্যাসোসিয়েশন হবে। তাহলে হাইড্রোজেন বন্ডিং হলে বয়লিং পয়েন্ট বেশি হবে, বেশি হয়, তবে কম্পেয়ার করতে হবে। যেমন ফেনলের আর টলুইনের কম্পেয়ার করলাম, টলুইন CH3, মলিকুলার ওয়েট প্রায় কাছাকাছি। এর বয়লিং পয়েন্ট হচ্ছে 182 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এর বয়লিং পয়েন্ট হচ্ছে 111 ডিগ্রি সেন্টিগ্রেড, 111, এখানে 182। টলুইনে কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না, ফেনলের হাইড্রোজেন বন্ডিং হয়। ঠিক আছে, আচ্ছা। এবার যদি ফেনলটা প্রতিস্থাপিত ফেনল হয়, এরকম টাইপ ফেনল আছে না, OH আছে আর নাইট্রো গ্রুপ আছে, এটা আমরা পড়ে নিয়েছি ক্লাস 11-এ। এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, আর নিচে আমি প্যারানাইট্রোফেনল ড্র করছি। এটা প্যারানাইট্রোফেনল। তাহলে অর্থোনাইট্রোফেনল, ও নাইট্রোফেনল আর পি নাইট্রোফেনল। কার বয়লিং পয়েন্ট বেশি কি মনে হচ্ছে? অর্থোনাইট্রোফেনলের নিজেরাই বন্ডিং করে নেয়, এটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রা, অন্ত আণবিক। ইন্ট্রামলিকুলার মানে অন্ত আণবিক। আর এইখানে কি হয়, এইখানে একটা ফেনল পাশে আর একটা ফেনলের সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে। আন্ত আণবিক বলা হয় এটাকে, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। এইখানে তাহলে কি দেখতে পাচ্ছি, অ্যাসোসিয়েশন হচ্ছে না, নিজেদের মধ্যেই বন্ডিং করছে। তাহলে একটা অর্থোনাইট্রোফেনল আর একটা অর্থোনাইট্রোফেনলের সাথে কোনো হাইড্রোজেন বন্ডিং করছে না, কিন্তু এখানে কি হচ্ছে, একটা অর্থোনাইট্রো আরেকটা প্যারানাইট্রো আরেকটা প্যারানাইট্রো আরেকটা অ্যাসোসিয়েশন হচ্ছে নিচে প্যারাতে, তাহলে বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে। প্যারানাইট্রোফেনলের বয়লিং পয়েন্ট অনেক বেশি অর্থোনাইট্রোফেনলে, কারণ এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। এখানে অ্যাসোসিয়েশন বা সংযোজন ঘটে, এখানে অ্যাসোসিয়েশন বা সংযোজন ঘটে না। এখানে অ্যাট্রাকশন অনেক বেশি হবে, ইফেক্টিভ মলিকুলার ওয়েট বেশি হয়ে যাবে, তাই বয়লিং পয়েন্ট বেশি হয়ে যাবে। আর সলিবিলিটিটা এখানে ছোট্ট করে বলে দিই। সলিবিলিটি দেখো, এখানে যেহেতু গ্রুপটা বড় আছে, তাই গ্রুপটা বড় থাকার জন্য এখানে সলিবিলিটিটা একটু কম হবে, কারণ হাইড্রোফোবিক পার্টটা বেশি। আগেও বলেছি হাইড্রোফিলিক পার্ট আর হাইড্রোফোবিক পার্ট। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা বড় হওয়ার জন্য এর সলিবিলিটি একটু কম, তবে ওয়াটারে ডিজলভ হয়,
যদি OH এর নাম্বার বেড়ে যাবে না, ফেনলে আরও OH আছে, অর্থ পজিশনে মেটা পজিশনে যদি OH আছে তাহলে সলিবিলিটি একটু বেশি। OH এর সংখ্যা যদি বেশি হয় তাহলে ফেনলের সলিবিলিটি বেশি, ওয়াটারে ডিজলভ হয়ে যায়। কিন্তু যদি ফেনল বলি বা ফেনল এর বয়লিং পয়েন্ট অ্যালকোহলের থেকে কম, কারণ অ্যালকোহলে এই গ্রুপটা ছোট থাকে, ফেনলের বড় গ্রুপ থাকে, 6টা কার্বন থাকে, তাহলে সলিবিলিটি ওয়াটার সলিবিলিটি একটু কম তুলনামূলক, তবে নাম্বার অফ OH যদি বেশি হয় সলিবেল হবে। আর এগুলো ইথার বা অর্গানিক সলভেন্টে ডিজলভ হবে, খুব ভালো ডিজলভ হবে, বেনজিন সলভেন্টও ডিজলভ হয়ে যাবে। অর্গানিক সলভেন্টে ডিজলভ হয়, ওয়াটারে ডিজলভ বা সলিবিলিটি একটু কম, কারণ এখানে একটা বড় হাইড্রোফোবিক গ্রুপ থাকে। তাহলে এটা হলো ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যালকোহল আর ফেনল। আর ফিজিওলজিক্যাল ইফেক্টটা একটু দেখে নেবে। অ্যালকোহলের ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে। হ্যাঁ, অ্যালকোহলগুলো তুমি ছোট অ্যালকোহল যেমন মিথাইল অ্যালকোহল পয়জনাস, বিষাক্ত, আমাদের চোখে যদি পড়ে যায় নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যাবে, আমাদের চোখের নার্ভাস সিস্টেম বলছি, চোখের নার্ভ ড্যামেজ করে দেবে, অন্ধ হয়ে যাব আমরা। আর ইথাইল অ্যালকোহল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর একটা এফেক্ট আছে, আমরা নেশাগ্রস্ত হয়ে যাই। ইথাইল অ্যালকোহল যদি কেউ খায় তাহলে সে নেশাগ্রস্ত হয়ে যাবে, অ্যাডিক্টেড হয়ে যাবে। আর ফেনলেরও এরকম একটা ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে, এটা একটা বিষাক্ত পয়জনাস, বেশ ডেঞ্জারাস একটা পদার্থ। আবার এর জীবাণুনাশক ধর্মও আছে, সেই জন্য এটা ডিসইনফেক্টেন্ট বলেও কাজে করা হয়। তোমার আমরা পড়বো যখন লাস্ট চ্যাপ্টারটা পড়বো কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, সেখানে দেখবো এটা পরিষ্কার করার কাজে লাগে। হ্যাঁ, ফিনল আমরা জানি ফিনাইল তৈরি করা হয়, সেগুলো জীবাণু ধ্বংস করার প্রপার্টি আছে বলে এগুলো কাজে লাগে। তাহলে এটা হলো ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যালকোহল ফেনল। এটা একটা আলাদা ভিডিও করছি, নেক্সট অ্যালকোহলের রিয়াকশনটা আলাদা ভিডিও করবো, নেক্সট অ্যালকোহলের রিয়াকশন পড়াবো। কোনো কোশ্চেন থাকলে আমাকে করো।